দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষের আয়োজনে। আপনারা জানেন এ সপ্তাহেই তফসিল ঘোষণা করা হবে এবং তফসিলের যতই ঘনিয়ে আসছে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই আমরা লক্ষ্য করছি একটি দল আরেকটি দলকে ট্যাগিং এর রাজনীতি করছে। তারা একজন আরেকজনকে দোষারোপ করছে এবং দোষারোপটা এমন পর্যায়ে যাতে পরস্পর বিরোধী অবস্থানটা অত্যন্ত তীব্র হচ্ছে। আ এছাড়াও তফসিল ঘোষণার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন আর কিছুই মেনে নেওয়া হবে না। তাহলে আ এ সপ্তাহে তফসিল ঘোষণা তারপর দেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে কেমন হতে যাচ্ছে? এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় ভোটের আগে ট্যাগিং এর রাজনীতি বাড়ছে কেন? আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি লেখক বিশ্লেষক আলতাফ পারভেজকে। দর্শক চলে যাচ্ছে আমাদের আজকের অতিথির কাছে। আলতাফ পারভেজ আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো যে একটা দেশে যখন নির্বাচন সামনে আসে, এক দল আরেক দলের সমালোচনা করবে এটি স্বাভাবিক। কিন্তু আমরা দীর্ঘ সময় ধরেই দেখছি যে বিএনপিকে আক্রমণের হাতিয়ার হিসেবে চাঁদাবাজ বলা, এই ট্যাগিংটা দিতে থাকা এবং জামাত ইসলামীকে ধর্মের ব্যবহার করা এবং ৭১ এর ইস্যুতে বক্তব্য রাখা। এটি ক্রমেই বাড়ছে। এটা কি শুধুই মানে কথার কথা নাকি নির্বাচন সামনে রেখে তারা বলছেন? আপনাকে ধন্যবাদ। আসলে অনেকদিন পর বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হচ্ছে বলা যায়। ফলে এই নির্বাচনে সকল দল তাদের সর্বোচ্চ পাওয়াটুকু তুলে আনতে চাইবে এবং তারা নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করার রণকৌশল ইতিমধ্যে ঠিক করে ফেলেছে, আমরা ধরে নিতে পারি। হুম, ফলে বিএনপি জামাতের দুর্বল জায়গায় আঘাত করবে ক্রমাগত। হুম, জামাতও বিএনপির দুর্বল জায়গায় আঘাত করবে ক্রমাগত। আমরা সেটা দেখব। এইটাকে যদি আপনি ট্যাগিং এর রাজনীতি বলেন, তাহলে এটা চলবে। পুরো নির্বাচনী মৌসুমে এইটা আমরা চলবে। দেখব এবং আরো অনেকগুলো হাতিয়ার, আরো অনেকগুলো ট্যাগ পরস্পরের বিরুদ্ধে ব্যবহার করবে এবং এটাকে ভোটাররা এটা দ্বারা প্রভাবিত হবে, রাজনৈতিক দলগুলো প্রভাবিত করতে চাইবে। কিন্তু অন্য একটা দিক যে এই নির্বাচনী যে ট্যাগিং, পাল্টা ট্যাগিং, এতে কিন্তু জনজীবনের অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসছে। হুম, যেমন আজকেই আমরা দেখেছি যে রেলওয়ের ভাড়া বাড়ছে। জি, ১ সপ্তাহ আগে আমরা দেখেছি সয়াবিন তেলের লিটার ৳৬ করে বেড়ে গেছে। এর আগে আলুর দাম পড়ে গিয়েছিল। হুম, মানে এরকম এগুলা কিন্তু জনজীবনের গুরুত্বপূর্ণ ইস্যু। কিন্তু এগুলা মিডিয়ায় বা রাজনৈতিক দলগুলোর আলোচনায় একদম আসছে না এবং জামাতও বলছে না যে এই বিষয়ে বিএনপির পজিশন কি? বিএনপিও কেউ হুম, বলছে না যে জামাত তুমি বলো তো রেলওয়ের ভাড়া বৃদ্ধি নিয়ে তুমি কি বলো? হুম। এগুলো নিয়ে আলোচনায় আসবে না। ওই ধরনের পরস্পরের অতীত কিছু দুর্বল জায়গায় ক্ষতস্থানে একটু লবণ ছিটানো হবে এবং জনগণের মতামতকে এভাবে বিভক্ত করে ফেলার চেষ্টা হবে। রাজনীতির মাঠে আর যারা আছেন এইবারের নির্বাচনে খুবই স্পষ্টভাবে আমরা দেখছি যে জামাত ইসলাম, বিএনপি এবং আ এনসিপি আ এই ৩ টি দলের খুবই সরব উপস্থিতি দেখা যাচ্ছে। এর ক্ষেত্রে আগে যেমন আমরা দেখতাম যে ৭১ বিরোধী একটা দল বলে বলা হচ্ছে জামাত ইসলামকে। আবার যারা ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ তারা বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও তাদেরকে বলা হয় যে ট্যাগিং দেওয়া হতো যে ৭১ এর চেতনা বিক্রি করে এরকম ধরনের বলা হতো। আপনার কাছে মনে হয় কিনা যে ২৪ এর চেতনা আ পুঁজি শুধুমাত্র একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে কিনা এনসিপির কাছে? না দেখুন, আমি মনে করি বাংলাদেশে অতীতের হুম। রাজনীতিতে রাজনীতিক তাদেরকে এই ট্র্যাক এর কথাই বলা হ্যাঁ, হচ্ছে। রাজনীতিটা হতো মধ্যপন্থীদের সাথে বামপন্থীদের। হুম, মধ্য ডানের রাজনীতি ছিল। এবার অনেক দিন পরে বাংলাদেশের রাজনীতিতে একটা মোড় বদল ঘটছে। এখন মধ্যপন্থীদের সাথে ডানপন্থীদের হুম, লড়াই আমরা দেখব এবং মধ্যপন্থীরা ডানপন্থীদের অতীত টেনে আনবে এবং ডানপন্থীরা মধ্যপন্থীদের শাসক অতীত টেনে আনবে। হুম, ফলে বামপন্থীরা আলোচনার বাইরে থাকবে এবং আমি বলব যে এনসিপিও নির্বাচনী মাঠে বড় ধরনের কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। আপনি দেখেছেন ইতিমধ্যে যে জরিপগুলা বেরিয়েছে, জি, এনসিপি কোনো ধরনের বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা নেই। কিন্তু এর মানে কিন্তু এই নয়, তরুণদের এই দলটি কিন্তু জাতীয় রাজনীতিতে হারিয়ে যাচ্ছে। আমি বলব যে তারা নির্বাচন পরবর্তী রাজনীতির জন্য তারা প্রাসঙ্গিক থাকছে। হুম, অনেকগুলো যে জোট গড়ে উঠেছে নির্বাচনী জি, প্রতিদ্বন্দ্বিতাকে সামনে রেখে, কিছু জোট গড়ে উঠেছে নির্বাচনকে সামনে রেখে। হুম, আর কিছু জোট গড়ে উঠছে কিন্তু নির্বাচন পরবর্তী রাজনীতিকে সামনে হুম, রেখে। এবং এই নির্বাচনের পরেও
বাংলাদেশের রাজনীতি বেশ সরগরম থাকবে। আপনি জানেন যে বিএনপিকে ঘিরে একটি জোট, হুম, জামাতকে ঘিরে একটি জোট। অতি সম্প্রতি মাত্র কয়েকদিন আগে, এ সপ্তাহেই আরেকটি জোট তৈরি হয়েছে। সেটি গণতান্ত্রিক সংস্কার জোট যেটি বলা হচ্ছে। হুম। সেটিতে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনে ৩ টি দল মিলে হচ্ছে। এটিকে আপনি কোন দলে ফেলবেন? আর ২৪ এর চেতনা নিয়ে মাত্র ১ বছর আগে আন্দোলন হলো, এখন নির্বাচন হচ্ছে। তাহলে আপনি কেন বলছেন যে এনসিপি এই নির্বাচনে খুব বেশি বড় প্রভাব ফেলতে আসলে পারবে না? এটা এইটা কেন একটা, মনে হচ্ছে? আমি বলবো এনসিপির জন্য যেমন বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্যের দিক, যে এটা একটা বিরল নজির যে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিল, জি। প্রধান সংগঠক, হুম, তারা নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী নয়। হুম, প্রথম স্থানে বা দ্বিতীয় স্থানে আমরা এনসিপি বা তার জোটকে কল্পনা করছি না। হুম। ইতিমধ্যে আমরা ধরে নিয়েছি নির্বাচনে হয় মানে এটা নয় কেন? মানে যত হ্যাঁ, কাছাকাছি সময়ে তাতে তো অনুমান করা যায় যে তাদের অবস্থান ভালো থাকার হ্যাঁ, কথা। কারণ তাদের কিছু রাজনৈতিক ভুলের কারণে এই ঘটনাটা ঘটেছে। এমন যেমন? হুম, আমি বলছি, যেমন এনসিপি যে এখন একটা জোট গঠন করেছে, হুম, এটা আমরা দেখেছি যেদিন জোট গঠন করা হলো, সেদিন এনসিপির অনেক প্রধান নেতা সেখানে উপস্থিত ছিলেন না। এবং আমরা যতদূর জানি এনসিপিতে এই নিয়েও ভিন্ন মত আছে। হুম, এনসিপির তরুণরা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিল, কিন্তু তারা গণ অভ্যুত্থানের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার আগেই মন্ত্রী পরিষদে ২ জন যোগ দিলেন। জি, তারা একটা দল গঠন করে ফেললো এবং এর ফলে গণ অভ্যুত্থানের ঐক্যটা ভেঙে গেল। হুম, এবং এই ঐক্য ভেঙে যাওয়ার দায় তাদের এই ধরনের পদক্ষেপগুলো। মানুষ ভাবলো যে তারা কিংস পার্টি, মানুষের আস্থা ওইভাবে একটু নষ্ট হলো। এবং এই তরুণদের কেউ কারো বিরুদ্ধে কিন্তু অনৈতিক নানা কাজের নানা সংবাদ বের হলো হুম, সংবাদপত্রে, তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হলো এবং সংস্কারের এজেন্ডা গুলো বাদ দিয়ে তারা নির্বাচনমুখী এমপি হওয়ার দিকে, মন্ত্রী হওয়ার দিকে মনোযোগী হয়ে পড়লো। হুম, ফলে মানুষ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে অনেকখানি এবং মূলত ফেসবুক কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক তৎপরতায় লিপ্ত হুম, হয়ে গেল তারা। কিন্তু দেখুন, দিন শেষে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতার পর ৫৪ বছর বয়স হয়েছে, তার আগেও বাংলাদেশে কিন্তু হুম, অ্যাক্টিভ পলিটিক্স ছিল। এখানে রাজনীতির একটা বৈশিষ্ট্যই হলো যারা মাঠে, যাদের শক্ত ভিত্তি আছে, হুম, যোগাযোগ আছে, তৃণমূলের সাথে এক হুম, ধরনের জীবন্ত সম্পর্ক আছে, তারাই কেবল ঢাকায় প্রভাব বিস্তার করতে পারে, জাতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। এনসিপি ওইটা গড়ে ওঠার আগেই এমপি হওয়ার চেষ্টা করছে, মানে মন্ত্রী হয়েছে, দল গঠন করে ফেলেছে এবং তাদের রাজনীতির মধ্যে মানুষ সুনির্দিষ্ট কোনো আদর্শের ছাপ পাচ্ছে না। তারা জামাতের সাথেও জোট গঠনের চেষ্টা করছে, বিএনপির বিএনপির সাথেও। সাথেও জোট গঠনের চেষ্টা করছে, আবার নিজেরাও একটা স্বতন্ত্র জোট গড়ে তুলেছে। ফলে এনসিপি নিয়ে মানুষের আসলে অনিশ্চয়তা, বিভ্রান্তি এগুলো কাটছেই না। এখন প্রশ্ন হলো, তাহলে আপনি যে বিষয়গুলো উল্লেখ করলেন এগুলোর সাথে আগের প্রতিষ্ঠিত বা আমাদের যে ধারাবাহিক ট্র্যাডিশনাল যে দলগুলো, হুম। তাদের অনেকগুলো মিল পাওয়া যাচ্ছে। যেমন তাদের তৃণমূলের সাথে সম্পৃক্ত ওইভাবে না থাকা। তারপরে তারা হচ্ছে মন্ত্রী এমপি হওয়ার দিকে না, অ্যা আমি এটা ইচ্ছা বেশি। এটা মানে তাহলে কি ট্র্যাডিশনালি আরেকটা দল আমরা পেলাম? আমি এটা ভিন্ন মত পোষণ করব একটু। আচ্ছা। দেখুন, বিএনপি এবং জামাত তাদের রাজনীতি নিয়ে অনেক সমালোচনা আছে, দুর্বলতা জি, আছে। কিন্তু তারা কিন্তু মাঠ পর্যায়ের সাথে যুক্ত। আচ্ছা। বিএনপি মনে করেন কুড়িগ্রামে তাদেরই মনোনয়ন দিবে যাদের কুড়িগ্রামের রাজনীতির সাথে খারাপ ভালো যেভাবে যুক্ত হোক আছে। হুম, সম্পৃক্ততা আছে। জামাত ইসলামও সেরকম। ১৯৪১ সালে এই দল প্রতিষ্ঠিত হয়েছে। হুম, তখন থেকে মাঠ পর্যায়ে এরা কাজ করছে। হুম, তাদের রাজনীতি যাই হোক। কিন্তু এনসিপির বয়স মাত্র ১-১.৫ বছর। ফলে জি। তাকে একটা লম্বা সময় ধরে মাঠ পর্যায়ে রাজনীতিক বা সাংগঠনিক কাজ করা দরকার ছিল। কিন্তু তারা এখনই মানে সংসদে যাওয়ার জন্য মনে হচ্ছে যেন মরিয়া হয়ে উঠেছে। এবারে একটু আসতে চাই খালেদা জিয়ার প্রসঙ্গে। কারণ বিএনপি অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী দল হিসেবে মনে করা হচ্ছে সব বিষয় থেকে। এবারে জরিপের প্রসঙ্গটা হয়তো একটু পরে বলব। খালেদা জিয়া অসুস্থ এবং তাকে লন্ডন নেয়া হবে কি হবে না, এয়ার অ্যাম্বুলেন্স আসছে কি আসছে না। এই যে আ মানে একটা বিষয়, সেটা আপাতত মনে হচ্ছে একটু থেমে গেল। কারণ দল এবং পরিবার একসাথে বলছে এখন যে তাকে আপাতত ঢাকা এভার কেয়ারে রেখেই চিকিৎসা দেয়া হবে। এই তথ্য আমাদেরকে জানানো হয়েছে। আ সেক্ষেত্রে আ এটিও বলা হয়েছে যে তিনি আসলে অতটা সুস্থ নয় যাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে নেয়া যায়। হুম। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে এটি একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কিনা নির্বাচনের ক্ষেত্রে? কারণ তিনিও ৩ টি আসনের প্রার্থী এবং একটি দলের নেতা। আমি এখানে অন্যভাবে বলতে চাই। দেখুন, এই খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে ২ টি প্রসঙ্গ সামনে এসেছিল। জি, একটা হলো উনি কতটা অসুস্থ, উনার চিকিৎসা কিভাবে হবে। জি। উনি একজন জাতীয় নেতা এবং হুম, ফলে জনগণ উদ্বিগ্ন ছিল। জনগণ হুম, জানতে চাইছিল উনার
শারীরিক অবস্থাটা আসলে কিরকম। কি হ্যাঁ। কিন্তু এই আমি বলবো জনগণ অনেক সময় প্রকৃত তথ্য পায়নি। হুম, মিডিয়ার সূত্রেও পায়নি, বিএনপির সূত্রেও পায়নি এবং চিকিৎসকদের সূত্রেও পায়নি। ফলে সমাজে এই বিষয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। মানুষ নিশ্চিত নয় যে উনি কতটা ভালো আছে, উনি ভালো আছে কিনা, উনি নির্বাচন করার জন্য উপযোগী আছেন কিনা এই বিষয়ে একটা অনিশ্চয়তা, অস্পষ্টতা হুম, আছে। এইজন্য আমি বলব এটা কিছুটা এই দায় বিএনপির উপরও বর্তায়। আবার উনার অসুস্থতা এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দেশে আসার ব্যাপার জি, ছিল। তারেক রহমান যেই বক্তব্যটা দিয়েছেন দেশে বিলম্বে আসার কারণ হিসেবে, সেটাও জনমনে আমার মনে হয় যথেষ্ট গ্রহণযোগ্যতা পায়নি। কারণ একটা জাতীয় নির্বাচনের আগে দেশের প্রধান একটা দলের প্রধান নেতা হুম, জনগণ আশা করবে যে উনি তাদের সামনে আসবেন, তাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন, প্রতিশ্রুতি তুলে ধরবেন, অঙ্গীকার করবেন। তারা উনাকে সরাসরি দেখতে চায়, উনার সাথে সরাসরি কথা বলতে চায়। কিন্তু সেইটা ঘটছে না। ফলে বিএনপির প্রচার যেমন বিঘ্নিত হচ্ছে, হুম, পিছিয়ে পড়ছে বিএনপি প্রতিদ্বন্দ্বীদের প্রচারের তুলনায়। এবং আমি এটাও বলব যে এ তারেক রহমানের অবিলম্বে আসা উচিত। মানে ঝুঁকি দেখুন রাজনীতি মানেই ঝুঁকি। হুম। যিনি প্রধান একটা দলের কান্ডারি হবেন, যিনি দেশের প্রধানমন্ত্রী হতে চাইবেন, দেশকে নেতৃত্ব দিতে চাইবেন, তার জীবনে ঝুঁকি থাকবে। ঝুঁকি মোকাবেলা করে ঝুঁকির বিরুদ্ধে প্রতিরক্ষা নিয়েই ওনাকে রাজনীতির মাঠে হ্যাঁ, আসতে অবশ্যই। হবে। তারেক রহমানের ক্ষেত্রে আমরা এই প্রসঙ্গটাও চাইবো। কিন্তু তার আগে ওই প্রশ্নটা একটু যদি পরিষ্কার করেন যে, আ খালেদা জিয়া এতটা অসুস্থ হবেন যে জনসভায় যে বক্তৃতা করবেন সেটা মানুষ আশা করে না। কিন্তু উনি অন্তত মানুষের সাথে কথা বলতে পারছেন, সুস্থভাবে আ আ ভিডিও বার্তা দিতে পারছেন। এরকম পরিস্থিতিতেও যে এখন পাওয়া যাবে সেটা মনে হচ্ছে না বা যদি না হয় তাহলে সেটি নির্বাচনে বিএনপির হয়ে আসলে প্রভাব ফেলবে কিনা? খালেদা প্রভাব জিয়া প্রভাব ফেলবে। কারণ দেখুন বিএনপির প্রচার কৌশল একরকম, হুম, ব্যক্তি নির্ভর। জি, আর জামাত ইসলামের প্রচার কৌশল হলো বক্তব্য নির্ভর। হুম, জামাত কিন্তু ঐরকম কোন নেতাকে আসনে ঘুরে ঘোরাবে না। না, বিএনপি যেটা অপেক্ষা করছে যে তারেক রহমান যে সারা হুম, দেশে ঘুরবেন বা খালেদা জিয়াকে তারা হুম, প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করবে। জি, আমি বলব যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা, উনার রাজনীতি থেকে বরং দূরে থাকাই উনার জন্য ভালো হতো। উনার শরীরের জন্য ভালো হতো। বিএনপির বরং তারেক রহমানকে কেন্দ্র করেই নির্বাচনী প্রচারটা ভাবা উচিত ছিল। এখন উনার যে স্বাস্থ্যের অবস্থা, নির্বাচনী প্রচারে উনাকে যেকোনোভাবে যুক্ত করা উনার স্বাস্থ্যের জন্য তো চরম ঝুঁকিপূর্ণ। এবং হুম। উনি মনে হয় না কোনো পাবলিক প্রোগ্রামে যেতে পারবেন বা জনগণের মাঝে মেলামেশা করতে পারবেন। ইভেন আপনি যেটা বললেন, কোনো ভিডিও বার্তার জন্য উনি কতটা প্রস্তুত আমার তো সেই বিষয়ে সন্দেহ আছে। আচ্ছা। অন্তত যেরকম উনার স্বাস্থ্যের যেসব খবর জি, বেরিয়েছে, জি। তাতে তো উনি ভিডিও বক্তব্য রেকর্ড করতে পারবেন এটা মনে হয় না। তো সেক্ষেত্রে আসলে ৩ টি পদে ৩ টি আসনে তার প্রার্থিতা এখন পর্যন্ত আছে। সেটাও আসলে প্রশ্ন মুখে পড়ে কিনা? আ অবশ্যই উম আমার তো মনে হয় না বিএনপিতে প্রার্থীর অভাব আছে। এইসব আশাগুলা বিএনপি তার যোগ্য অন্যান্য নেতাদের দিতে পারে। খালেদা জিয়া বিএনপির ঐক্যের প্রতীক হিসাবে দলের একজন প্রধান প্রতীক হিসাবে থেকে গেলেন। হুম, উনি তাদের অভিভাবক হিসেবে থেকে গেলেন। উনি তাদের অনুপ্রেরণার উৎস হিসাবে থেকে গেলেন। উনার অতীত রাজনীতি তাদের জন্য কাজ করবে মাঠে। হুম। ফলে উনাকে সশরীরে কোনো আসনে এমপি হতে হবে, এটা আমার মনে হয় এক ধরনের জবরদস্তি হয়ে যাবে উনার প্রতি। এবার একটু তারেক রহমানের প্রসঙ্গে আসি। আপনি কিছুটা শুরু করেছিলেন বলতে যে, তিনি না আসাটা এক ধরনের প্রভাব ফেলবে। সেটা কি আসলে মাকে দেখতে না আসা সেটাই? নাকি নির্বাচনের ক্ষেত্রে এবং একটা দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে দেশে থাকা জরুরি সেই জায়গা থেকে আপনি মনে করেন? বিশেষ করে এবার সরকারের পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার ক্ষেত্রে হুম, বলা হয়েছে যে, তিনি চাওয়া মাত্র দেওয়া হবে। তারপরে তিনি Facebook এ একটা পোস্ট করেছিলেন। আপনি নিশ্চয়ই হুম। দেখেছেন। দেখুন এখানে রাজনীতির তো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হুম, বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর আমাদের একটা দুর্ভাগ্যের দিক যে আমরা একটা অনিশ্চয়তায় পড়ে গেছি। হুম, দেশে এক ধরনের একটা ডানপন্থী সামাজিক উত্থান ঘটছে। মানুষ মধ্যপন্থী একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাইছে। এরকম সময় মানুষের একটা বড় ভরসা বিএনপি। যেকোনো কারণেই হোক, বিএনপি হুম, একটা মধ্যপন্থী দল, মানুষ এইভাবেই দেখতে চায়। তো বিএনপির প্রধান হলো তারেক রহমান। উনি দীর্ঘদিন ধরে পরিশ্রমের মাধ্যমে দলকে সংগঠিত রেখেছেন। নির্বাচন হচ্ছে, তার দলের সবাই আশা করছে যে উনি নির্বাচনী প্রচারণায় তাদের হুম, নেতৃত্ব দিবেন। আবার দেশের মানুষও আশা করছে যে উনি আসবেন, আমরা উনার সাথে কথা বলব। জি, তো এরকম একটা অবস্থায় উনি আগামী এই সপ্তাহে নির্বাচনী শিডিউল ঘোষণা করা হবে, তফসিল দেওয়া হবে অথচ উনি উপস্থিত নেই। হুম, এবং বিএনপি এখনো ৩০০ আসনে প্রার্থীও ঘোষণা করেনি। জি, এবং তাদের চেয়ে প্রচারণায় জামাত ইসলাম অনেক এগিয়ে আছে। কারণ ওরা প্রায় ১-২ মাস ধরেই প্রচারণা চালাচ্ছে। এবং তারেক রহমান দেশে না থাকারই একটা ফল আমরা দেখেছি।
ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির ছাত্র সংগঠন পরাজিত হয়েছে, ভরাডুবি হয়েছে বলা যায়। ফলে আমি বলবো তারেক রহমান আসতে যত বিলম্ব করবে বিএনপি নির্বাচনী প্রচারণায় তত কোণঠাসা অবস্থা থাকবে। আচ্ছা। এবারে তারেক রহমানের প্রসঙ্গে যেহেতু আসলো, আজকে প্রথম আলোর একটি জরিপে আপনি দেখেছেন নিশ্চয়ই, এরপরেও এত কিছুর পরেও সাধারণ মানুষের যারা প্রশ্ন জবাব দিয়েছেন, এই জরিপে অংশগ্রহণ করেছেন, তাদের মতামত অনুযায়ী ৪৭% মানুষ তারেক রহমানকেই আ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখেন। আশ্চর্যের বিষয় হচ্ছে তার পাশে খালেদা জিয়াকে আরো 19% কথা বলা হচ্ছে। একই দলের ২ জন নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখা যেতে পারে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জরিপে অংশগ্রহণকারীরা। তো সেইটা যদি যোগ করা হয় তাহলে একটা বড় সংখ্যা হয়। ৬৫ র কাছাকাছি। না কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রেও প্রসঙ্গ এসেছে, সেখানে জামাতের আমিরের ক্ষেত্রে এর ১/৪। কিন্তু আমি বলবো এই জরিপকে অন্যভাবেও দেখা যায়। আচ্ছা। দেখুন এখন বাংলাদেশের রাজনীতি তো এতদিন ছিল বিএনপি বনাম আওয়ামী লীগ। জি। মানে যদি এর আগে আগে পর্যন্ত। মানে গত ২০২৪ এর জি। আগে পর্যন্ত। এখন জামাত ইসলাম তখন তৃতীয় চতুর্থ দল ছিল। আমি বলব চতুর্থ দল ছিল। জি। তৃতীয় দল ছিল জাতীয় পার্টি। জি। সেই জামাত ইসলাম মানে তখন গত ১৫ বছর আগে তাদের দলীয় সমর্থন ছিল ১০%। হুম। সেই দল যদি আপনাদের জরিপে এসেছে ২৫%। জি। এইটা তো জামাতের দ্বিগুণের চেয়েও উত্থান। হুম। আমি এখানে জামাতের উত্থানটা দেখছি। তাদের জনপ্রিয়তা বাড়ছে। আর তারেক রহমানের জনপ্রিয়তা জামাতের চেয়ে অনেক বেশি এখনো, প্রায় ৫০% এর মতো। কিন্তু আমি তো বলব যে এটা বরং একটু কমই। আওয়ামী লীগহীন বাংলাদেশে তাদের প্রধানমন্ত্রী হিসেবে ওনার পক্ষে তো ৭০-৮০ ভাগ জনমত থাকার কথা ছিল। কিন্তু উনার জনমত এখনো জামাতের চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুণের মতো হলেও মনে হয় এটা নিম্নগামী। কিন্তু যদি আমরা খালেদা জিয়াকে সহ ধরি তাহলে সেটা ৬৬-৬৭%। হ্যাঁ, মানে এখনো তারা নিরাপদ বোধ করতে পারে। কিন্তু আ এই যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এই প্রতিদ্বন্দ্বিতায় আমার মনে হয় যে যদি কে বাড়ছে আমরা বিবেচনা করি, আমি বলব জামাতের জনপ্রিয়তা বাড়ছে বা জামাতের পক্ষে জনমত মানে যাচ্ছে। একটা ঊর্ধ্বগামী আর একটা তা নয়। আরেকটা তা না, আরেকটা স্থির হয়ে আছে অথবা একটু কমছে। করছে। এখন প্রশ্ন হলো আপনার কাছে এই প্রসঙ্গ যেহেতু আসছেই, একটা বাংলাদেশে সবসময় ২৪ এর আগে বা ২৪ এও একটা নির্বাচন হয়েছে। বা তার আগে যে সমস্ত নির্বাচনের কথা বলা হয় সবগুলোতেই আওয়ামী লীগ আর বিএনপি প্রতিদ্বন্দ্বী এবং তাদের একটা শক্ত ভিত্তি আছে তা এমনিতেও অনুমান করা যায়। সেই যে একটা ভোটের বাক্স বলেন বা ভোটারের যে ভিত্তি সেইটা যেটা আওয়ামী লীগের ছিল বা আছে, তারা আসলে কোথায় অংশগ্রহণ করবে বলে আপনি মনে করেন? এবং সেই সংখ্যাটা কি হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে যাবে? না, যারা আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী মানে লীগের ভোটার আরকি, ভোটের হ্যাঁ, ক্ষেত্রে। মানে আমি বলছি যে যারা আওয়ামী লীগকে ভোট দিত, যদি আওয়ামী লীগ হ্যাঁ। অংশ নিত বা জি, এটা যদি একটা প্রকৃতই সব দলের অংশগ্রহণে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতো, জি। তাহলে তো আওয়ামী লীগও থাকতো এবং হুম, তাদের সমর্থকরাও ভোট দিত বা তারা প্রচার করতে পারত। একটা ব্যাপার হলো আওয়ামী লীগের পক্ষে কোনো প্রচার নেই, তারা দলীয়ভাবে অংশ নিচ্ছে না। ফলে হঠাৎ করে তাদের সমর্থক যারা হতো সেটা নাই। এখন হলো তাদের একদম নিবিষ্ট সমর্থক যারা, জি। তাদের কথাই হয়তো আপনি জিজ্ঞেস করেছেন। আমি বলব এদের অর্ধেক মতো এবার হয়তো ভোট কেন্দ্রে আসবে না, যদি তাদের প্রার্থী না থাকে শেষ হুম। পর্যন্ত। আর অর্ধেক যদি থাকে না মানে থাকার তো আমি সুযোগ দেখছি না। তারা না, তো আমার কার্যক্রম মনে হয় নিষিদ্ধ। এমনও হতে পারে যে আওয়ামী লীগের অনেক সংগঠক যারা মামলা মোকদ্দমার বাইরে আছেন তাদের কেউ স্বতন্ত্র হিসেবে হয়তো নির্বাচন করতে পারেন। আচ্ছা। এরকম ঘটনা হতে পারে। সেক্ষেত্রে ওই আওয়ামী লীগের সমর্থকরা তাকে ভোট দিবে। কিন্তু হুম, সেরকম কতটুকু হবে জানি না। কিন্তু এর বাইরে আ অনেক জায়গায় যেখানে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থীও থাকবে না, সেখানে আওয়ামী লীগের সমর্থকরা কেউ বিএনপিকে ভোট দিবেন, অনেকে জামাতকেও ভোট দিবেন। জামাত অনেক আওয়ামী লীগের সংগঠকের সাথে ১ম থেকেই এঙ্গেজ, তাদের সাথে মেলামেশা করে তাদেরকে দলে রাখার চেষ্টা করছে। এটা তাদের পক্ষে সহজ হয়েছে কারণ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে ছিল বিএনপি। হুম। জামাত কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে খুব একটা মামলা মোকদ্দমা দেয়নি। ফলে আচ্ছা। জামাতের এখন সহজ হয়েছে আওয়ামী লীগের কাছাকাছি নাকি যাওয়া। এই সহজটা হওয়ার জন্যই তারা ওই সময় মামলা দেয়নি? সেটাও হতে পারে। কিন্তু তার মানে জামাত এখানে একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছিল। আচ্ছা। তারা মামলা মোকদ্দমায় যায়নি কারণ গণঅভ্যুত্থানের পর এরকম প্রচুর মামলা হয়েছে। হুম। এবং এইসব মামলায় উদ্যোক্তা ছিল বিএনপি সমর্থকরা। কিন্তু এই মামলাগুলোকে আপনি কিভাবে করেন? যে মানে এটা কি লজিক্যাল মামলা ছিল নাকি এটা কি অন্যকে ঘায়েল করার জন্য যে ট্র্যাডিশনাল একটা ধারা থাকে যে না, এখানে অনেক মামলা হয়েছে বেনামি হয়তো
একজন সত্যিকারের আসামি যিনি হয়তো অন্যায় করেছিলেন গত 15 বছর, তার পাশে আরো 200 কর্মীর নাম দিয়ে দেওয়া হয়েছে, 200 মানুষের নাম দিয়ে দেওয়া হয়েছে। ফলে এই মামলার ক্রেডিবিলিটি যদিও অনেকখানি কমে গেছে বা প্রশ্নবিদ্ধ হয়েছে, কিন্তু এই মামলা তো একটা বাস্তব ঘটনা, এতে তো হয়রানি হয়েছে, মানুষ বিরক্ত হয়েছে, বিশেষ করে যারা কোনো অন্যায় না করেও মামলাভুক্ত হয়ে আছে। আমি অন্তত রাজশাহী এবং চট্টগ্রামের কথা জানি, সেখানে দুটো মামলায় প্রায় 700 মানুষকে আসামি করা হয়েছিল, এবং রাজশাহীতে এমন কোনো ধনাঢ্য ব্যক্তি নাই যাকে আসামি করা হয়। ফলে এইগুলার একটা সামাজিক প্রভাব, বিরক্তিকর প্রভাব তো থাকবে নির্বাচন। এবং জামাত যদি এখন বলে যে আমরা এইসব মামলার ব্যাপারে আমরা নেতিবাচক, আমরা ক্ষমতায় আসলে এই ধরনের মামলা প্রত্যাহার করব, তারা তো সমর্থন পাবে সেক্ষেত্রে। আচ্ছা, এবারে আসি আর ২ টা বিষয়ে। যেটি আপনি এর মধ্যে বলেছেন সেটা হচ্ছে জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টি আ এর আগে প্রায় ৩য় গুরুত্বপূর্ণ দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা সংসদেও সেরকম ভাবে ভূমিকা রেখেছে। এখন এবারের যে জরিপটা আমরা দেখলাম যে প্রায় এনসিপি এবং জাতীয় পার্টি কাছাকাছি চলে এসেছে। আ এমনকি জাতীয় পার্টি তারও তলানিতে। তাদের কার্যক্রম অনেকটা স্থিমিত এবং নির্বাচন কমিশন যে সমস্ত বৈঠক করছে, সরকারের সাথে যে সমস্ত বৈঠক হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেখানে উম আওয়ামী লীগকে ডাকার প্রসঙ্গ নাই কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু জাতীয় পার্টির তো কার্যক্রম নিষিদ্ধ। সেক্ষেত্রে এ এ এ তার অবস্থান আসলে কি হবে বা হওয়া উচিত? আসলে জেনারেল এরশাদের পরে জাতীয় হুম, পার্টি অনেকগুলো বিখণ্ড হয়ে জি। আছে। যদিও এর মধ্যে যে ওনার ভাই জি এম কাদেরের নেতৃত্বে যে অংশটা, হুম। সেটাকে প্রধান জাতীয় পার্টির প্রধান অনুমান করা হয়, ধরে নেয়া ধরা হয় এবং বাস্তব। বাহ! এই দলের উত্তরবঙ্গে কিছু সমর্থক ভিত্তি আছে, এবং তাদের যদি নির্বাচন করতে দেওয়া হয়, তারা ওই অঞ্চলে কয়েকটি আসন পেতে পারে। হুম, জাতীয় পার্টির অন্য ২-৩টি ধারা, হুম, যারা বিগত নির্বাচনগুলোতে অংশ নিয়েছিল জি এম হুম, কাদেরের মতোই, তারা মনে হচ্ছে যে খুব স্বচ্ছন্দে একটা জোট গঠন করতে পারলো। এটা বেশ রহস্যময় একটা ব্যাপার যে জি এম কাদেরের জাতীয় পার্টির প্রতি অনেকে বিরূপ, কিন্তু জাতীয় পার্টির অন্য অংশগুলো যারাও বিগত সরকারের অংশ সঙ্গে নিন। ছিল, তাদের ব্যাপারে অনেকে খুবই উদার। আসলে রাজনীতির ময়দানে কে কার সাথে কতটা আম যুক্ত থাকতে পারছে, হুম। যোগাযোগ রাখতে পারছে, তার উপর সব নির্ভর করে। জাতীয় পার্টি আমার মনে হয় না এই নির্বাচনে বড় কোনো ধারা হিসাবে বেরিয়ে আসতে পারবে। না, বিশেষ বড় করে কোনো ধারা হিসেবে আসার যে প্রভাব সেটা লক্ষ্য করা যাচ্ছে না। এটা ঠিক আছে। কিন্তু তাকে অংশগ্রহণ করতে দেয়া বা না দেয়ার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা সেটা হচ্ছে আইনি কিংবা এক্সিকিউটিভ অর্ডারে কোনো নিষেধাজ্ঞা তাদের উপরে নেই। নাই। আমার মনে হয় জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। পারারই কথা। এবং ১৪ দেখুন, দলীয় জোটের যে অন্যান্য দলগুলো হুম, কেউ যদি চায়। হ্যাঁ, তারা আমার মনে হয় অংশগ্রহণ করতে পারবে। কিন্তু তারা করার মতো অবস্থায় আছে কিনা, হুম, এইটা আমার সন্দেহ আছে। কারণ অনেকেই প্রধান নেতা যারা এইসব দলের যে এসব দলে তো সাধারণত ৩-৪ জন লোক নির্বাচনের উপযোগী। তারা অনেকেই মামলা মোকদ্দমার শিকার হয়ে আছেন, অনেকে পলাতক আছেন। নির্বাচন করার মতো অবস্থায় এইসব দলগুলো নেই। তবে পরিবেশ যদি সুবিধাজনক হয়, এইসব দল একটা টোকেন অংশগ্রহণ করবে বিভিন্ন জায়গায়, আমি যতদূর জানি। আচ্ছা। এইসব আ দলের অনেকে নির্বাচনের এইটা মাথায় বলছেন যে পরিবেশ থাকলে আমরা অংশ নিই। কিন্তু হ্যাঁ। হয়তো বিজয়ের জন্য মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে তারা, এরকম মনে হয়। কিন্তু গণতান্ত্রিক মানে একটা মানে নির্বাচনী পরিবেশ বলেন আর যেকোনো স্বাভাবিক পরিবেশের ক্ষেত্রে যে দলগুলো মানে নিষেধাজ্ঞা নাই তারা অংশগ্রহণ করতে পারবে এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। এটাই হওয়ার উচিত, কারণ নির্বাচন যত অন্তর্ভুক্তিমূলক হবে, তত ভোটারদের আগ্রহ বাড়বে, তত এর গ্রহণযোগ্যতা বাড়বে। তো আর আমরা জি। এই নির্বাচন থেকে যত দলকে দূরে সরিয়ে দেব, হুম। সেটা তত গ্রহণযোগ্যতা কম পাবে। এটাই বাস্তবতা। আ আপনি আমরা শুরু করেছি অনুষ্ঠান শুরুর সময় বলেছি যে তফসিল ঘোষণা হতে পারে এই সপ্তাহে হুম, এবং এটি বলা হয়েছে যে ১০ তারিখ কালকে যেকোনো সময় সিইসি এটা রেকর্ড করার জন্য বিটিভি এবং বেতারকে আমন্ত্রণ জানিয়েছে। তাতে চিঠি দিয়েছে। তাতে যেটা হয় যে আমরা দেখেছি যে সিইসি সাধারণত জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমেই তফসিল ঘোষণা করে থাকেন। রেওয়াজটা আমরা এটাই দেখেছি। তো অনুমান করা যাচ্ছে যে হয়তো কয়েকদিনের মধ্যে আমরা পেতে যাচ্ছি। কিন্তু তফসিল ঘোষণার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা আশা করব তফসিল ঘোষণার পর কেউ যেন দাবি-দাওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি এবং স্বাভাবিক পরিবেশ বিঘ্ন না করেন। অর্থাৎ আ আমার প্রশ্নটা হচ্ছে যে কোন দেশের জনগণ তার সরকারের কাছেই তো তার দাবি-দাওয়া চাইবে। হুম। এইটি আসলে নিষেধ করা যায় কিনা? না দেখুন, নির্বাচনী তফসিল ঘোষণার পরে জি। যেটা নিয়ম, সেটা হুম, হলো সরকার রুটিন কাজের সরকারে পরিণত হবে। হুম, তখন সরকারের পক্ষে বরাদ্দ বা কোনো পলিসি ডিসিশন এগুলা না নেওয়াই সঙ্গত, এবং এইটার সাধারণত রেওয়াজ নেই।
হুম, ফলে এইটা এক অর্থে ঠিকই আছে যে ওনার কাছে যদি মনে করেন কোনো বরাদ্দের ব্যাপার চাওয়া হয়, কোনো দাবি দেওয়া, বেতন বৃদ্ধি হুম, ইত্যাদির হুম, ব্যাপার চাওয়া হয়, সেগুলো নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হবে। সরকার এই সময় শুধু নির্বাচন কমিশনকে সহায়তা করার কাজ করে গেলেই হুম। ভালো হয়। এটাই পুরনো রেওয়াজ। যেমন এর আগে বলা হয়েছে এম নাসিরউদ্দিন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার। তিনি এখন থেকে প্রায় ১ মাস আগেই বলেছেন যে তফসিল ঘোষণার পর যদি কোনো দেখা যায় তাহলে কঠোর থাকবে নির্বাচন কমিশন। এটি তারা বলেছেন। কিন্তু বাস্তবতা দেখা গেছে যে তিনি যে বিষয়টা নিয়ে একটি কথা বলছিলেন সেটি হচ্ছে উম নির্বাচনী পোস্টার লাগানো। হুম। এটা অন্যান্য অপরাধের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা সামান্য অপরাধী মনে হয় যে পোস্টার নিজেদের প্রচার করার জন্য করেছে। কিন্তু অনলাইনে ভুলভাল বার্তা দেয়া, মিথ্যা ছড়ানো বা এটা ঠেকানোর ক্ষেত্রে আসলে সরকার বা নির্বাচন কমিশন আদৌ কোন ভূমিকা রাখার আসলে কতটা সুযোগ আছে? দেখুন নির্বাচন কমিশনের একটা ব্যাপার ওরা হুম, নির্দেশ দিবে। কিন্তু যে এই মাঠ পর্যায়ে যে পদক্ষেপগুলো নেয়, জি, যদিও তফসিল ঘোষণার পরে জি, নির্বাচন কমিশনের নির্দেশ শুনে প্রশাসন, হুম, শোনারই কথা। হুম, কিন্তু আসলে তো প্রশাসন কার্যত সরকারের অধীনেই কাজ করে। হুম, এবং সরকার যদি মন থেকে ১০০ ভাগ চায় যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব, আমরা নির্বাচনী আইন কঠোরভাবে বাস্তবায়ন হুম, করব, আমরা কোনো দলকে আলাদাভাবে ফেভার করব না, কোনো দলের বিরুদ্ধে কোনো ভূমিকা রাখবো না, প্রকাশ্য এবং গোপন। জি। তাহলে নির্বাচন কমিশনের কাজ সহজ হয়ে যায়। নির্বাচন কমিশন কিন্তু একা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চাইলেও নির্বাচনী আইনের বাস্তবায়ন করতে পারে না। এখানে না, নির্বাচন এটা কমিশনের হচ্ছে সাথে আইনগত একটা কথা বলছেন বা হুম, বাস্তবতা যেটা হ্যাঁ, অফিসিয়াল কথা আপনি বলছেন। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা যদি এরকম ভাবে বলি আপনাকে যে, তফসিল ঘোষণার পরে এখনকার যে বাস্তবতা যেমন এই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বিশেষ করে পুলিশ রিফর্ম এর জন্য কমিটি করা হলেও সেটা নিয়ে আসলে সমান এমন কিছু চোখে পড়েনি আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে সরকারকে অনেকে দুর্বল বলে সমালোচনাও করেছেন হুম। গণমাধ্যমে বা অনেক বিশ্লেষকরা। তো সেক্ষেত্রে আসলে আপনি দৃশ্যত কোন পরিবর্তন আ দেখতে চান কিনা আসলে বা এই সরকার তো আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রচন্ডভাবে একটা দুর্বল সরকার আমরা দেখেছি গত ১৬ মাসে। কিন্তু নির্বাচনী মাঠে এখন জনগণের জি, স্বতঃস্ফূর্ত পাহারা ছাড়া, হুম। আমি বলব জনগণের শুভবোধ ছাড়া আচ্ছা। আমরা এই নির্বাচন সুন্দরভাবে তুলে আনতে পারব না। কিন্তু মানে সেই সম্ভাবনা দেখেন কিনা আপনি? না জনগণ আমি সেটা দেখি যে আচ্ছা। এদেশের মানুষ আন্তরিকভাবে একটা হুম, সুষ্ঠু নির্বাচন চায় এবং আপনি খেয়াল করুন গত ১ মাসে কিন্তু বড় ধরনের কোনো অনাচার হয়নি হুম, নির্বাচনে। যা হয়েছে খুবই ন্যূনতম। এর হুম, চেয়ে বেশি আশঙ্কা করেছিল মানুষ। এর মানে এই না যে সরকার নিয়ন্ত্রণ করেছে। মানুষই আমি বলব এখানকার সামাজিক একটা অন্তর্গত একটা শক্তি আছে যারা কোনো একটা সুন্দর নির্বাচনের চায়। এই আকাঙ্খাটা মাঠ পর্যায়ে নীরবে হলেও কাজ করছে। যারা অনাচার করতে জি। যাবে তাদের কিন্তু এবার ভোগান্তি আছে। এই ভোগান্তিটা প্রশাসন থেকে নয়, জনগণের মতামতের দিক থেকে, পছন্দ অপছন্দের দিক থেকে ঘটবে। ফলে আমি আচ্ছা। বলব যে এখনো পরিস্থিতি সা অনেকটাই স্বাভাবিক আছে, স্বস্তিকর আছে। আ এবং এই স্বস্তিকর পরিবেশটা থাকবে জনগণের শুভবোধ যতক্ষণ কাজ করবে। আপনি সরকারের উপর ভরসা করলে আমরা কিছু পাবো না। অর্থাৎ সরকার থেকে সাধারণ মানুষের উপরে আপনার আস্থা বেশি। আ হুম, আ আ আপনার কাছে আমার সবশেষ আলোচনার শেষ প্রান্তে আরেকটি ইস্যুতে যেতে চাই। প্রধান উপদেষ্টাকে আজকে একটা চিঠি লিখেছে সিজিপি। ১০ই ডিসেম্বর আগামীকাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। হুম, সেটাকে সামনে রেখে আ সিজিপিএ হচ্ছে সাংবাদিকদের অধিকার রক্ষা নিয়ে তারা কাজ করে এবং অলাভজনক একটি প্রতিষ্ঠান। এবং তারা বলছে যে চিঠিতে উল্লেখ করা হয়েছে ৪ জন সাংবাদিকের নাম। ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাপু, শ্যামল দত্ত। এতে বলা হয়েছে যে বারবার এই সাংবাদিকদের জামিনের যে আবেদন করা হয়েছে সেটি নাকচ করা হয়েছে এবং অনুমান করা হচ্ছে এই ৪ সাংবাদিকের অভিযোগের সপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণের ঘাটতি আছে এবং সম্ভাব্য রাজনৈতিক সম্পৃক্ততার কারণে প্রতিহিংসামূলকভাবে মামলাগুলো করা হয়েছে। আ আপনি কোন মনে করবেন কি আপনিও এটি মনে করেন কিনা? আমি বলব যে জামিন তো একটা জামিন মানে মামলা থেকে খালাস পাওয়া না। নয়। এবং যদি তাদের জামিন যোগ্য হয় সেটা জামিন পাওয়া উচিত সাংবাদিক। যেকোনো হুম, সাংবাদিকের মানে মতামত প্রকাশের জন্য বা সংবাদ মাধ্যমে ভূমিকা রাখার জন্য হুম। তার বিরুদ্ধে যদি মামলা করা হয়ে থাকে, তার বিরুদ্ধে যদি খুন, ধর্ষণ ইত্যাদি ফৌজদারি অপরাধের মামলা না থাকে এবং সেই কিন্তু এখানে যে মামলাগুলো করা হচ্ছে সেগুলো সব হত্যা মামলা। হত্যা মামলা এখন সেটা আমি জানি না আইনজীবী বা এই হত্যার ধরন কি উনি হুম। মানে এটা যথেষ্ট প্রমাণ উপাত্ত আছে কিনা। তবে সেটা যদি জামিনযোগ্য হয়, জামিন পাওয়া উচিত। তবে মানবাধিকারের গ্রাউন্ডে এই চিঠিটি লিখা হয়েছে সিজিপিএর থেকে যেগুলো তথ্য দেওয়া হয়েছে, সেই চিঠিতে তারা তাদের ওয়েবসাইটে উল্লেখ হুম, করেছে। হুম, এবং সেই চিঠিটা আজকেই বেরিয়েছে। সেখানে বলা হয়েছে যে গভীর উদ্বেগ প্রকাশ করছে তারা যে ৩৬ ফুট মানে
3.34 বর্গমিটার আকারের অত্যন্ত ছোট কক্ষে তারা বন্দী আছেন এবং আ মূলত দরজার পরিবর্তে ধাতব বেষ্টনী ব্যবহার করা হয়েছে। ঠান্ডা আবহাওয়ায় তাদের থাকতে অসুবিধা আসলে হয়। এগুলা মশার উপদ্রব বা এই যে আরো যে বিষয়গুলো চিকিৎসার মানে হ্যাঁ, সর্বোচ্চ ব্যবস্থাটা থাকা যেটা দরকার সেটা নাই। এই বিষয়গুলো আসলে এগুলো এসেছে। আমাদের কারাগারের একটা বাস্তবতা। আমাদের হুম, কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি বন্দী হুম, আছে। এই মুহূর্তে প্রচুর রাজনীতিক বন্দী আছে। ফলে ওই মানবাধিকার কারাগারের পরিবেশের ব্যাপারটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হুম, এবং কারাগারের পরিবেশ আসলে সকলের ক্ষেত্রেই উন্নত হুম। হওয়া উচিত। এবং যেই ধরনের আসামিদের ক্ষেত্রে বা অভিযুক্তদের ক্ষেত্রে জামিনের সুযোগ আছে, আমার মনে হয় সেই ন্যায় বিচারটুকু তাদের পাওয়া উচিত। আপনাকে এটাই। আপনাকে অনেক ধন্যবাদ হুম, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক আমাদের সঙ্গে আজকে ছিলেন লেখক ও বিশ্লেষক আলতাফ পারভেজ। ভোটের আগের রাজনৈতিক এখনকার যে পরিবেশ, এই সময়ের নানা বাস্তবতা, একটি জরিপের ফলাফল সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি। এমন আলোচনা, আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ। দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই সময়ে প্রথমআলো.com, প্রথম আলোর YouTube, Facebook সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে। আর যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।